বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তোমাদের রসায়ন ক্লাসে। আমরা প্রিভিয়াস ক্লাসে পানির ক্ষরতা, বিওডি এবং সিওডি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আমাদের চতুর্থ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পড়ানোর জন্য নির্দেশ দিয়েছে সরকার। তো আমরা এই জন্যই আর সামনের দিকে না গিয়ে আবার আমি পিছনের দিকে ব্যাক করলাম। আজকে আমরা এই সরকারের দেওয়া যে সিলেবাস, নতুন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আজকে আমরা আলোচনা করব। আমাদেরকে দেওয়া হয়েছে যে প্রথম 3টা অধ্যায় মনে করা হচ্ছে যে আমরা লকডাউনের আগেই পড়ে ফেলেছি। তো চতুর্থতম অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী থেকে শুরু করে আমরা অষ্টম অধ্যায় পর্যন্ত আলোচনা করব এখন। তো আমাদের ক্লাস ভিত্তিক এই আলোচনাগুলো দেওয়া হয়েছে, যেমন চতুর্থ অধ্যায়ে 2টি ক্লাস, পঞ্চম অধ্যায়ে 2টি ক্লাস, ষষ্ঠ অধ্যায়ে 3টি ক্লাস, সপ্তম অধ্যায়ে 4টি ক্লাস এবং অষ্টম অধ্যায়ে 4টি ক্লাস। এভাবে আমরা এই 15টা ক্লাস করব। তো আজকে আমাদের এই যে নতুন রুটিনের যে ধারাবাহিকতা বা নতুন সিলেবাসের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব তোমাদের চতুর্থ অধ্যায় তথা পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে আমাদের সরকার কর্তৃক নির্দেশিত যে 2টি ক্লাস, এই 2টি ক্লাসের মধ্যে আজকে হচ্ছে এর প্রথম ক্লাস। তো আসো আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করি। তো পর্যায় সারণী নিয়ে আলোচনা করার শুরুতেই আমাদের কয়েকজন বিজ্ঞানীর যে অক্লান্ত পরিশ্রম, তারা যে পরিশ্রম করে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছেন, সেগুলো একটু আমরা আলোচনা করি। দেখো, সবার আগে আসলো ল্যাভোইসিয়ে। 1789 সালে উনি 33টি মৌল নিয়ে গবেষণা শুরু করেন। এই 33টি মৌলকে উনি ধাতু এবং অধাতু, ধাতু আর অধাতু অনুযায়ী শ্রেণীবদ্ধ করেন। তাহলে 1789 সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে তখনকার আবিষ্কৃত যে 33টি মৌল ছিল, এই 33টি মৌলকে ধাতু এবং অধাতু এই 2টি শ্রেণীতে বিভক্ত করতে সক্ষম হন। এরপরে আসেন ডোবেরাইনার। এই বিজ্ঞানী ডোবেরাইনার 1829 খ্রিস্টাব্দে একটা সূত্র প্রদান করেন, সেটা হচ্ছে ত্রয়ী সূত্র। এই ত্রয়ী সূত্রের যে মূল প্রতিপাদ্য বিষয় বা ওনার যে ব্যাখ্যা, সেটা ছিল এরকম যে প্রথম মৌল এবং তৃতীয় মৌল, এই প্রথম এবং তৃতীয় মৌলের ভরের যে গড়, সেটাই হবে দ্বিতীয় মৌল। উনি সর্বপ্রথম ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এই 3টি মৌল নিয়ে এই গবেষণা করেন। তাহলে 1829 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডোবেরাইনার ওনার ত্রয়ী সূত্রে এই মতামত ব্যক্ত করেন। অতঃপর বিজ্ঞানী নিউল্যান্ড, এরপরে আসলেন বিজ্ঞানী নিউল্যান্ড। তো তোমরা একটু লিখে নাও, লেখা ক্লিয়ার না? আচ্ছা, একটু ওয়েট করো, লেখা ক্লিয়ার দেখা যাবে। এখন কি ক্লিয়ার? শাহরিয়ার, এখন কি লেখা ক্লিয়ার? তো ডোবেরাইনারের ত্রয়ী সূত্রের পর 1864 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউল্যান্ড, তোমরা লেখো, বিজ্ঞানী নিউল্যান্ড কত খ্রিস্টাব্দে? 1864 খ্রিস্টাব্দে উনি একটা সূত্র প্রয়োগ করেন, সেটা হচ্ছে অষ্টক সূত্র। এই অষ্টক সূত্র ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেন, যেমন আমরা যখন হারমোনিয়াম বাজাই তখন কি সা রে
গা, মা, পা, ধা, নি, আবার দেখো 1 2 3 4 5 6 7 এবং অষ্টম যেটা সেটা আবার এটার সাথে মিলে গেল। তাহলে দেখো উনি বলতে চাচ্ছেন এরকম যে প্রথম যে মৌল, এই মৌলের সাথে অষ্টম মৌলের ধর্মের মিল খুঁজে পাওয়া যাবে। এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র, অর্থাৎ প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের রাসায়নিক ধর্মে গভীর মিল খুঁজে পাওয়া যাবে। এরপরে পর্যায় সারণীর জনক যাকে বলা হয় উনি হচ্ছেন বিজ্ঞানী মেন্ডেলিভ। এই মেন্ডেলিভ 1869 খ্রিস্টাব্দে উনি পর্যায় সূত্র উপস্থাপন করেন। উনি বলেন যে মৌলসমূহ এবং তাদের দ্বারা গঠিত যৌগসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলসমূহের পারমাণবিক ভর অনুযায়ী আবর্তিত হয়। অর্থাৎ যে মৌলের ভর সবচেয়ে কম সেই মৌলটি সবার আগে বসবে, এরপর ক্রমান্বয়ে ভর বাড়তে থাকবে এবং একটার পর একটা মৌল বসবে। তবে এক্ষেত্রে কিছু কিছু জায়গায় ত্রুটি ধরা পড়ে, যেমন পটাশিয়াম এবং আর্গন। তো আমরা জানি এর পারমাণবিক সংখ্যা 18 এবং এর 19, কিন্তু ভরের ক্ষেত্রে পটাশিয়ামের ভর 39 আর আর্গনের ভর 40। তার পর্যায় সারণীতে আর্গনকে রাখা হয়েছে 18 নম্বরে, যদিও এর ভর বেশি, আর পটাশিয়ামকে 19 নম্বরে। ভর কম হওয়া সত্ত্বেও পটাশিয়ামকে রাখা হয়েছে পরে। কিন্তু এই মেন্ডেলিফের যে পর্যায়সূত্র, তো সেই সময় মৌল আবিষ্কৃত হয়েছিল 63টা। এই 63টা মৌলের মধ্যে উনি এই মৌলগুলোকে সজ্জিতকরণ করছেন তাদের পারমাণবিক ভর অনুযায়ী, অর্থাৎ যে মৌলটার ভর সবচেয়ে কম সেই মৌল আগে বসবে, এরপর ক্রমান্বয়ে বসতে থাকবে। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, লেখা বোঝা যাবে। এখন দেখো এছাড়াও হাইড্রোজেনের আইসোটোপ আছে, যেমন প্রোটিয়াম, ডিউটেরিয়াম, কিট্রিয়াম। এই প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং কিট্রিয়াম এইসব ক্ষেত্রে দেখো হাইড্রোজেনের ভর 1 2 3। একটা মৌলের যদি 3টা ভর পাওয়া যায় তাহলে একটা মৌলকেই পর্যায় সারণীতে 3টা জায়গায় স্থান দেওয়ার কথা, কিন্তু যা সম্ভব না। এটাই একটা ত্রুটি। এই জন্যই মেন্ডেলিফের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণী অনুযায়ী আমরা কোথায় কোথায় ত্রুটি ধরা পড়তেছে, যেহেতু এখানে ভর ভিত্তিক সাজানো হয়েছে, কিন্তু ভর ভিত্তিক সাজাতে গেলে দেখা যায় যে পটাশিয়ামের ভর কম হওয়া সত্ত্বেও পটাশিয়ামকে রাখা হয়েছে পরে, আর আর্গনের ভর বেশি হওয়া সত্ত্বেও আর্গনকে রাখা হয়েছে পর্যায় সারণীতে পটাশিয়ামের আগে। এছাড়াও আমরা জানি যদি ভরভিত্তিক সাজাতে যাই তাহলে হাইড্রোজেনকে 3টা জায়গায় স্থান দেওয়া উচিত, যা পর্যায় সারণীতে সম্ভব না। এরপরে বিজ্ঞানী মোসলে উনি বললেন যে মৌলসমূহ এবং তাদের দ্বারা গঠিত যৌগসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী মৌলের পারমাণবিক সংখ্যা অনুযায়ী আবর্তিত হয়। পারমাণবিক সংখ্যা, এই কথা কে বললেন? এই কথা বলছেন বিজ্ঞানী মোসলে। কত সালে? 1913 সালে। তাহলে 1913 সালে বিজ্ঞানী মোসলে এই মেন্ডেলিফের যে ত্রুটি ছিল, এই ত্রুটি দূর করার জন্য উনি বললেন যে মৌলসমূহ এবং তাদের দ্বারা গঠিত যৌগসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী মৌলসমূহের পারমাণবিক সংখ্যা অনুযায়ী আবর্তিত হয়। এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী যখন আবর্তিত হবে বা পারমাণবিক সংখ্যা অনুযায়ী যখন আমরা পর্যায় সারণীতে মৌলগুলোকে স্থান দান করব, তখন আমাদের মেন্ডেলিফের ক্ষেত্রে যে ত্রুটি ছিল সেই ত্রুটি আর থাকবে না। এবার আমরা আসি পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে। আমরা এতক্ষণ পড়লাম পর্যায় সারণীর পটভূমি, এখন আমরা শিখব পর্যায় সারণীর বৈশিষ্ট্য।
পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো আনুভূমিক যে সারি, এই আনুভূমিক সারি যেগুলোকে আমরা শ্রেণী বা গ্রুপ বলি, শ্রেণী বা গ্রুপ, এর সংখ্যা হচ্ছে 18টি। আর মেন্ডেলিভের সময় এর সংখ্যা ছিল 8টি। মেন্ডেলিভের ছিল 8টি। এরপর উলম্ব কলাম যেটা আমরা জানি, বা একটু চেঞ্জ করে লেখো, এটাকে বলা হচ্ছে পর্যায় বা পিরিয়ড, আর এটা হচ্ছে গ্রুপ বা শ্রেণী। গ্রুপ বা শ্রেণী। তাহলে এইখানে হবে 60টি পর্যায়, আর গ্রুপ বা শ্রেণী হবে 18টি। আর মেন্ডেলিভের ক্ষেত্রে এখানে ছিল 12টি, আর এখানে হবে মেন্ডেলিভের জন্য, বা মেন্ডেলিভ যখন পর্যায় সারণী কল্পনা করেন বা চিন্তা করেন বা পর্যায় সারণী দেন, তখন উনি এখানে 8টি দিয়েছিলেন। তাহলে দেখো তো, আনুভূমিক সারি হচ্ছে কতটি? 60টি, আর উলম্ব কলাম হচ্ছে 18টি। তাহলে আমরা আনুভূমিক সারি যেমন 1 নম্বরটা দিয়ে দিই, নিচে দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, যেমন দেখো 1 2 3 4 5 6 7, এবং তোমরা একটু দেখো, আমরা একটু পর্যায় সারণী আঁকার চেষ্টা করি। এখানে হচ্ছে আমরা যদি এইভাবে দেই যে নিচের দিকে হচ্ছে পর্যায়, তাহলে পর্যায় নিচের দিকে কতটি? 60টি। আর গ্রুপ থাকবে আমার এই দিকে, দেখো গ্রুপ হবে 18টি। যেমন 1 নম্বর, এটা হচ্ছে গ্রুপ 1, তোমরা একটু লিখে নাও। গ্রুপ 1, গ্রুপ 1-এ মৌল থাকবে 60টি। এরপরে হচ্ছে গ্রুপ 2, দেখো যেখানে মৌল থাকবে তোমার 6টি। এটা হচ্ছে গ্রুপ 2। এরপরে আসো গ্রুপ 3, এখানে মৌল থাকবে 4টি, কিন্তু ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড সারির মৌল সহ এখানে মোট মৌল থাকবে 32টি। এটা হচ্ছে গ্রুপ 3। এরপরে আসো গ্রুপ 4, এরপরে আসো গ্রুপ 5, এরপরে গ্রুপ 6, এরপরে গ্রুপ 7, গ্রুপ 8, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। এখন কি ঠিক দেখা যায়? দেখো, এরপরে হচ্ছে 9, এরপরে 10, এরপরে হচ্ছে 11, এরপরে হচ্ছে 12, এরপর গ্রুপ 13, /14, 15, 16, 17,
এখানে তোমরা একটু লেখো 18। দেখো তাহলে পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে কতটি? 18টি। দেখো 1 2 3 4 5 6 7 8 এভাবে 18টি গ্রুপ দেওয়া আছে। এবং পর্যায় হচ্ছে কতটি? 60টি। যেমন 1 2 3 4 5 6 7 পর্যায় হচ্ছে 60টি। তো প্রথম পর্যায়ে মৌল আছে 7টি এবং 18তম প্রথম গ্রুপে এবং 18তম গ্রুপে মৌল আছে 7টি করে। তো তোমরা একটু লেখো 1 নং আর 18তম গ্রুপে কতটি করে মৌল আছে? 1 নম্বরে গ্রুপ 1 এবং গ্রুপ 18 এখানে মৌল আছে 7টি করে। এরপর দেখো 2 এবং 2 13 14 15 16 17 এক্ষেত্রে মৌল আছে 6টি করে। শুধুমাত্র 3 নম্বরে মৌল আছে 32টি। যদিও এখানে দেখা সম্ভব না, এই জন্য আমরা জানি যে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারি লেখো। ল্যান্থেনাইট সারি এখানে মৌল আছে 15টি। এখানে ল্যান্থেনাইট থেকে শুরু করে 57, লুটেশিয়াম 71 পর্যন্ত 15টি মৌল। এবং অ্যাক্টিনাইট সিরিজ এখানে অ্যাক্টিনাম থেকে শুরু করে লরেনশিয়াম পর্যন্ত এখানে 15টি মৌল রয়েছে এবং এখানেও 15টি মৌল রয়েছে। এই তাহলে এখানে মোট মৌল হচ্ছে এখানে 7টি, এখানে 6টি, এখানে হচ্ছে 32টি। আর 4 থেকে 12 পর্যন্ত প্রতিটি গ্রুপে মৌল আছে 4টি করে। এটা তোমাদের একটু মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। এবার দেখো প্রথম পর্যায়ে মৌল রয়েছে 2টি, এখানে হাইড্রোজেন আর হিলিয়াম। প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল রয়েছে, যেটা হাইড্রোজেন আর হিলিয়াম। এজন্য প্রথম পর্যায় একে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়। অতি সংক্ষিপ্ত পর্যায়। দ্বিতীয় ও তৃতীয় এই পর্যায় দুটিকে বলা হয় শুধুমাত্র সংক্ষিপ্ত পর্যায়। চতুর্থ ও পঞ্চম পর্যায় এখানে 18টি করে মৌল রয়েছে। তাহলে এখানে আছে 2টি, দ্বিতীয় এবং তৃতীয়তে 8টি করে থাকে এবং চতুর্থ এবং পঞ্চমে 18টি করে। এই জন্য এটাকে বলা হয় দীর্ঘ পর্যায়। এবং দেখো ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে 32টি করে মৌল থাকে, এই জন্য বলা হয় অতি দীর্ঘ পর্যায়। তোমরা একটু লিখে নাও। আমি আরেকবার বলি, আধুনিক যে পর্যায় সারণী, এই আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে 18টি আর পর্যায় হচ্ছে 7টি। প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল থাকে, এই জন্য বলা হয় একে অতি সংক্ষিপ্ত পর্যায়। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল থাকে, এই জন্য বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল থাকে, এই জন্য বলা হয় দীর্ঘ পর্যায়। ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 32টি করে মৌল থাকে, এই জন্য বলা হয় অতি দীর্ঘ পর্যায়। তোমরা একটু লিখে নাও। আরেকটা ব্যাপার তোমরা মনে রাখবা যে 1 এবং 18 নম্বর গ্রুপে 7টি করে মৌল থাকে। 2, 13, 14, 15, 16 এবং 17 এই গ্রুপগুলোতে 6টি করে মৌল থাকে। 3 নম্বর গ্রুপে 32টি মৌল থাকে এবং 4 থেকে 12 নং প্রতিটা গ্রুপে 4টি করে মৌল থাকে। তোমরা একটু লিখে নাও। এখানে মেহনাজ বলছে লেখা বোঝা যায় না। দেখো তো এখন কি বোঝা যায়? এখন বোঝা যায় কিনা তোমরা একটু দেখো।
মেহনাজ, এখন কি দেখা যায়? এখন লেখা ক্লিয়ার কিনা একটু দেখে নাও। তাহলে আমরা আজকে কি পড়লাম? যে পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন আমরা একটা সংজ্ঞা শিখব যে পর্যায় সারণী তাহলে কাকে বলে। তো পর্যায় সারণী হচ্ছে একই ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই গ্রুপ বা শ্রেণীতে এবং ক্রম পরিবর্তিত মৌলসমূহকে একই পর্যায়ে স্থান দিয়ে যে ছক বা সারণী তৈরি করা হয় তাকেই বলা হচ্ছে পর্যায় সারণী। আর এই পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কারণ আমরা ইলেকট্রন বিন্যাস করলেই আমরা বুঝতে পারি যে কোন মৌলটা কোন পর্যায়ে এবং কোন গ্রুপে অবস্থান করে। আবার ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা বুঝতে পারি কোন মৌলটা ইলেকট্রন ছেড়ে দেয় বা ধাতু হিসাবে কাজ করে, আবার কোন মৌলটা ইলেকট্রন গ্রহণ করে বা অধাতু মৌল হিসাবে কাজ করে। এ কারণেই পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তবে এই পর্যায় সারণীর আবার কিছু ত্রুটি রয়েছে। যেমন পর্যায় সারণীতে হাইড্রোজেন মৌলকে একই সাথে গ্রুপ 1 এবং গ্রুপ 17 দুই জায়গায় স্থান দেওয়া যেতে পারে। কেন? কারণ এই হাইড্রোজেন এখানে এবং এখানে গ্রুপ 17-এ দুই জায়গায় স্থান দেওয়ার পক্ষে যুক্তি আছে। কারণ এখানে যেমন লিথিয়াম এবং সোডিয়াম এই ধাতুগুলা যেভাবে কাজ করে, যেমন সোডিয়াম ক্লোরাইড হয়, অনুরূপভাবে হাইড্রোজেন ক্লোরাইড হয়। সোডিয়াম যেমন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়ন হয়, অনুরূপভাবে হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেন আয়ন হয়। অর্থাৎ সোডিয়াম যেভাবে বিজারক, হাইড্রোজেনও ঠিক একইভাবে বিজারক। সোডিয়াম যেমন একক ধনাত্মক চার্জ গঠন করে, হাইড্রোজেনও ঠিক একই রকম একক ধনাত্মক চার্জ গঠন করে। এজন্য সোডিয়াম বা লিথিয়াম যেখানে থাকবে হাইড্রোজেনকে সেখানে রাখা যুক্তিযুক্ত। আবার এখানে দেখো, এখানে যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই মৌলগুলোর সাথেও হাইড্রোজেনকে রাখা যায়। কেন? যেমন হাইড্রোজেন দ্বিপরমাণুক গ্যাস, অনুরূপভাবে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, এরপর আয়োডিন এরাও কিন্তু দ্বিপরমাণুক গ্যাস। আবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেমন একটা ইলেকট্রন গ্রহণ করে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে, অনুরূপভাবে হাইড্রোজেনও কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের কাঠামো অর্জন করে। অর্থাৎ এই হাইড্রোজেনের অবস্থান নিয়ে যে বিতর্ক, সেটা একটা পর্যায় সারণীর ত্রুটি। আবার ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সারির যে 15টি করে মোট 30টি মৌলকে পর্যায় সারণীর নিচে অবস্থান দেওয়া হয়, এটাও একটা পর্যায় সারণীর ত্রুটি। তবে পর্যায় সারণীর যে সফলতা বা পর্যায় সারণী জানতে পারলে আমাদের যে সুবিধা, সেটা কি? সেটা হচ্ছে যে একটা গ্রুপের একটা মৌল সম্পর্কে ধারণা জন্মালেই আমরা ওই গ্রুপের সবগুলা মৌল সম্পর্কেই ধারণা পাব। অর্থাৎ আমাদের প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা করে বৈশিষ্ট্য মনে না রাখলেও চলবে। এই জন্য পর্যায় সারণীর এটা একটা বড় সাফল্য। তো তোমরা আগামী ক্লাসে উপস্থিত থাকবে। আগামী ক্লাসে আমরা শিখব ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।